হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে আওয়ার সোসাইটি নিডসটা এখানে ভার্ব রেডিক্যাল চেঞ্জ। তো রেডিক্যাল চেঞ্জ আমাদের সমাজের কি দরকার? আওয়ার সোসাইটি নিডস, আর অবজেক্টটা হচ্ছে রেডিক্যাল চেঞ্জ। রেডিক্যাল চেঞ্জ হচ্ছে একটা ব্যাপক পরিবর্তন দরকার। চেঞ্জ অর্থ আমরা জানি পরিবর্তন, আমাদের সমাজের ব্যাপক পরিবর্তন দরকার। রেডিক্যাল চেঞ্জ বলার অর্থ হচ্ছে ব্যাপক পরিবর্তন। তো রেডিক্যাল শব্দটা কিন্তু বিভিন্ন কনটেক্সটে ব্যবহার করা হয়। কেউ যদি খুব ফান্ডামেন্টালিস্ট হয়, উগ্রবাদী হয়, মানে মধ্যমপন্থার না হয়, কোনো বিষয়ে উগ্র হয়, তাহলে তাকে বলা হয় রেডিক্যাল। আবার এখানে রেডিক্যাল অর্থ হচ্ছে ব্যাপক। তো আমরা রেডিক্যালের অর্থগুলো দেখব। রেডিক্যাল অর্থ হচ্ছে স্পেশালি অফ চেঞ্জ অর অ্যাকশন। এখন একেবারে পার্টিকুলারলি চেঞ্জ যখন রেডিক্যাল হয়, একটা রেডিক্যাল চেঞ্জ ফ্রেজ ব্যবহার করা হয়। স্পেশালি এই বিশেষ সমাজের পরিবর্তনের জন্য এই পরিবর্তনটা যে রেডিক্যাল চেঞ্জ হিসেবে আমরা এখানে টার্ম মানে ফ্রেজ হিসেবে পাইছি, তো সেটা ব্যবহার করা হয়। রিলেটিং টু অর এফেক্টিং দ্য ফান্ডামেন্টাল নেচার অফ সামথিং। হ্যাঁ, আমাদের মানুষের মনোভাবের ব্যাপক পরিবর্তন দরকার। ফার রিচিং, ব্যাপক। ফার রিচিং অর্থ হচ্ছে ব্যাপক। আর একটা হচ্ছে থরো, পুঙ্খানুপুঙ্খ রূপে, মানে শতভাগ সমাজের মাইন্ড সেট আপের শতভাগ পরিবর্তন দরকার। তো আমরা যদি দেখি সব মানে সম্পূর্ণ জিনিসটা কমপ্লিট দিয়ে বোঝায়, তাহলে রেডিক্যাল মানে কমপ্লিট, রেডিক্যাল মানে টোটাল, রেডিক্যাল মানে এন্টায়ার, রেডিক্যাল মানে থরো গোয়িং, কেমন অ্যাবসোলুট, আটার। তার সম্পূর্ণ পরিবর্তনের জন্য এ রেডিক্যাল ওভারহাউল অফ দ্য এক্সিস্টিং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। বর্তমানের যে পরিচালনা পর্ষদের যেই গঠন, যারা সভাপতি আছে, যারা সেক্রেটারি আছে, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, অথবা যিনি পরিচালক ডিরেক্টর আছে, যিনি চেয়ারম্যান আছে, যিনি সিইও আছে, সবাইরই একটা বর্তমান সেট আপটা চেঞ্জ করতে হবে। তো রেডিক্যালের 2 নম্বর অর্থ, যেটা আমরা বিশেষ করে কোনো রাজনৈতিক মতাদর্শে মানুষকে টার্ম করার জন্য ব্যবহার করা হয়, রিভলিউশনারি, বৈপ্লবিক, যারা পরিবর্তন চায়, প্রোগ্রেসিভ। যেমন প্রত্যেকটা ধর্মে, খ্রিস্টান ধর্মে কিন্তু 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে আপনার ক্যাথলিক, আর একটা হচ্ছে যারা ফান্ডামেন্টাল খ্রিস্টিয়ান, আর যারা হচ্ছে রিফর্মিস্ট মানে পরিবর্তন চায়, প্রোগ্রেসিভ, ধর্মের মধ্যে একটু পরিবর্তন গ্রহণ করে, তাদেরকেও কিন্তু রেডিক্যাল বলে, রেডিক্যাল। তো এখানে প্রোগ্রেসিভ, রেডিক্যাল মানে প্রোগ্রেসিভ, রিভলিউশনারি, রিফর্মিস্ট, কেমন? তো এই 2টা অর্থ আমরা 2টা ভিন্ন ভিন্ন কনটেক্সটে। রেডিক্যাল মানে ব্যাপক চেঞ্জ, আর আরেকটা রেডিক্যাল অর্থ হচ্ছে যারা পরিবর্তন চায়, যারা পরিবর্তন চায়। আর রেডিক্যাল নাউন অর্থে যখন কোনো ব্যক্তি অনেক পরিবর্তনশীল, পরিবর্তন পছন্দ করে, পরিবর্তন চায় সমাজে, তাকে নাউন অর্থে রেডিক্যাল রিফর্মার, যিনি কোনো কিছুর বা রিভলিউশনিস্ট, বিপ্লবিক বা লেফটিস্টদেরকে আসলে আমরা রাজনীতিতে 2টা পক্ষ আছে, একটা হচ্ছে রাইট উইং, আর একটা হচ্ছে লেফট উইং। তো যারা লেফট উইং বা লেফটিস্ট, তাদেরকে আসলে রেডিক্যাল বলা হয়। তো বলছে আমাদের সমাজের, এটা হচ্ছে সাবজেক্ট, নিডসটা হচ্ছে ভার্ব। আমাদের সমাজের দরকার হচ্ছে একটা ব্যাপক পরিবর্তন। এই কথাটা বলছে হাইকোর্ট। দ্য হাইকোর্ট ইয়েস্টারডে, গতকালকে হাইকোর্ট সেড, বলেছিল, গতকালকে হাইকোর্ট বলেছিল এ রেডিক্যাল চেঞ্জ নিডস টু বি ব্রট। আমাদের সমাজে একটা ব্যাপক পরিবর্তন দরকার। তো এখানে এখানে কিন্তু এই আওয়ার মানে দ্য হাইকোর্ট ইয়েস্টারডে সেড, এটা কিন্তু একটা ক্লজ, কেমন মাস্ক, এটা হচ্ছে মেইন ক্লজ। আবার দ্বিতীয় ক্লজ শুরু হয়েছে, তারা কি বলছে? একটা ব্যাপক পরিবর্তন, রেডিক্যাল চেঞ্জ, এটা হচ্ছে সাবজেক্ট, নিডসটা হচ্ছে ভার্ব। এ রেডিক্যাল চেঞ্জ নিডস টু বি ব্রট। তো এখানে যদি দেখেন, আসলে এই ব্রট শব্দটা হচ্ছে ব্রিং থেকে ব্রট, বাই থেকে বট, ব্রিং থেকে ব্রট, BRING। ব্রিংয়ের থার্ড ফর্ম হচ্ছে ব্রট। তো এখানে আমরা নর্মালি টু এর পরে ব্রিং বসাই, টু ব্রিং, কেমন মনে রাখবেন। আর যদি টু বি বসান, তাহলে কিন্তু ব্রিং বসাইলে হবে না, টু বির পরে বসাইতে হবে টু বি ব্রট। তার মানে এখানে মনে রাখতে হবে 2 এর পরে B1 বসে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর 2 বির পরে B3 বসে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। টু ব্রিং বাট টু বি ব্রট, তো এটাকে বলে ইনফিনিটিভ, অ্যাক্টিভ ইনফিনিটিভ। আর এই যে টু বি ব্রট, এটাকে বলে প্যাসিভ ইনফিনিটিভ। টু বি প্লাস B3, টু বি প্লাস B3, প্যাসিভ ইনফিনিটিভ। আর 2 প্লাস B1, টু ব্রিং, এখানে হবে টু ব্রিং, টু গো, টু সুইম, টু প্লে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনফিনিটিভ। ইনফিনিটিভ 2 প্রকার। আর যারা ইনফিনিটিভ মানে কাকে বলে সেটা জানেন না, আই ফিয়ার ইউ আর ফার বিহাইন্ড ইন দ্য রেস।
You must know infinitive. Infinitive is a must thing to learn, to know, to be aware of. Because infinitive is a fundamental thing. Infinitive is non-finite verb. In English, there are 3 non-finite verbs. Infinitive, participle, gerund. You must know all of 3s. All of them you must know. ইনফিনিটিভ, পার্টিসিপল, gerund. যদি আপনি এই প্যাসিভ ইনফিনিটিভ কাকে বলে এবং অ্যাক্টিভ ইনফিনিটিভ কাকে বলে না জানেন, আপনি পারবেন না। আচ্ছা, হাইকোর্ট গতকালকে বলেছিল এ রেডিক্যাল চেঞ্জ নিডস টু বি ব্রট, আনতে হবে, একটা ব্যাপক পরিবর্তন আনতে হবে টু দ্য সোসাইটি, সমাজে। কেন আনতে হবে সেটা আবার অ্যাজ দিয়ে বলবে। অ্যাজ দিয়ে এখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে। এই সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু 2টা, এই যে হাইকোর্ট থেকে শুরু করে সেট পর্যন্ত একটা মেইন ক্লজ। এই রেডিক্যাল চেঞ্জ এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, নিডস ভার্বের সাবজেক্ট। এখানে সাবঅর্ডিনেট ক্লজ নাম্বার 1, সাবঅর্ডিনেট ক্লজ নাম্বার 1 হচ্ছে আপনার এই রেডিক্যাল চেঞ্জ নিডস টু বি ব্রট টু দ্য সোসাইটি, এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ 1। আর এস থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে আবার সাবঅর্ডিনেট ক্লজ 2, সাবঅর্ডিনেট ক্লজ 2। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে এই সাবঅর্ডিনেট ক্লজ 2 তো শুরু হয়েছে এস দিয়ে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ 1 কি দিয়ে শুরু হয়েছে? এটা কিন্তু একটা উজ্জ্ব দ্যাট দিয়ে শুরু হয়েছে, একটা দ্যাট দিয়ে শুরু হয়েছে। কেমন? তাহলে ফুল অর্থ হচ্ছে গতকালকে হাইকোর্ট বলছিল যে একটা ব্যাপক পরিবর্তন আমাদের সমাজে আনতে হবে, যেহেতু আনএক্সপেক্টেড ইনসিডেন্টস, অপ্রত্যাশিত ঘটনা আর টেকিং প্লেস, অনুষ্ঠিত হচ্ছে, অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, টেক প্লেস হতে অনুষ্ঠিত হওয়া। তো এখানে আর টেকিং প্লেস এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর টেকিং প্লেস। তো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স জানলাম, এই যে নিডস, এবং এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আর টেকিং প্লেস, আর পাস্ট সিম্পল টেন্স হচ্ছে সেড। কেমন? কারণ সাবজেক্টের পরে B2, হাইকোর্ট স্টার্টের পরে B2। তো আমরা এইটুকের মধ্যে 3টা টেন্স পাইছি, প্রেজেন্ট সিম্পল টেন্স, নিডস, পাস্ট সিম্পল টেন্স সেড, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর ভার্বের সাথে আইএনজি আর টেকিং প্লেস। এবার আসেন স্টেট প্রপার্টিস, রাষ্ট্রের সম্পদ। প্রপার্টিস মানে এখানে হচ্ছে প্রপার্টিটা প্লুরাল করে ব্যবহার করা হয়েছে, প্রপার্টিস, অ্যাসেট, রাষ্ট্রের সম্পদ আর বিং ড্যামেজ, নষ্ট হচ্ছে। আর বিং ড্যামেজটাও আর টেকিং প্লেস, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে শুধু একটা বিং বেশি আছে এখানে। কেমন? আর বিং ড্যামেজডও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর টেকিং প্লেসও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুইটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তবে এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। কেমন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভে যেই কোনো কন্টিনিউয়াসে প্যাসিভ করার সময় বিং বেশি বসে, আর প্যাসিভের মূল ভার্বটার সময় B3 বসে। তো স্টেট প্রপার্টিজ আর বিং ড্যামেজড, অর্থাৎ রাষ্ট্রের সম্পদ নষ্ট করা হচ্ছে, মানে এখানে কিন্তু এটা প্যাসিভ, নষ্ট করা হচ্ছে, কেউ করছে, যে করছে সে এখানে নাই, এই কারণে প্যাসিভ। মাইন্ডলেসলি, মাইন্ডলেসলি অর্থ হচ্ছে উইদাউট কনসিডারেশন, মানে আমরা অনেক সময় বলি না, মানে কোনো চিন্তা ভাবনা, উইদাউট মানে কোনো ধরনের যুক্তি ছাড়া, হ্যাঁ, মানে হার্টলেসলি। কেমন? তা আমরা মাইন্ডলেসলি শব্দের অর্থটা দেখব। মাইন্ডলেসলি এটা হচ্ছে অ্যাডভার্ব, উইদাউট জাস্টিফিকেশন, কোনো ধরনের যুক্তিতর্ক ছাড়া, অ্যান্ড উইথ নো কনসার্ন অফ দ্য কনসিকুয়েন্সেস, এবং কোনো ধরনের বিচার বিবেচনা ছাড়া। এই যে রাষ্ট্রের সম্পদ, যে মেট্রো রেল অথবা ইনফ্রাস্ট্রাকচার, এগুলো নষ্ট করার ফলে কী ফলাফল হবে, কী কনসিকুয়েন্স হবে, কী রেজাল্ট হবে, কী ক্ষতি হবে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা ছাড়া, উইদাউট নো কনসার্ন অফ দ্য কনসিকুয়েন্সেস, উইদাউট থিঙ্কিং, কোনো চিন্তা ছাড়া, আর ইউজিং ওয়ান্স ইন্টেলিজেন্স, অথবা মেধা ব্যবহার করা ছাড়া হইলে মাইন্ডলেসলি বলতে পারি। তা আমি যদি দেখেন, আমাদের গ্রামের কিছু মানুষ থাকে, তারা একজনের পেছনে আরেকজন লেগে থাকে, সে জানে না আসলে তার কি লাভ হবে। সো মিস্টার রফিক ইজ অলওয়েজ আফটার পিপল মাইন্ডলেসলি। মিস্টার রফিক সবসময় মানুষের পিছনে লেগে থাকে মাইন্ডলেসলি, উইদাউট থিঙ্কিং, এরকম বোঝাচ্ছে। এ পুলিশম্যান, একজন পুলিশ, ওয়াজ কিলড, মারা হয়েছিল, অ্যান্ড ক্যাপ্ট হ্যাঙ্গিং, এবং মেরে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। তো এটা পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। কেমন? ক্যান ইউ ইমাজিন হাউ ব্রুটাল ইট ইজ, আপনি কি কল্পনা করতে পারেন এটা কত নিষ্ঠুর? ব্রুটাল মানে হচ্ছে নিষ্ঠুর। তো এখানে কিন্তু একটা প্রশ্ন করছে, তো এই প্রশ্নটা যে করছে, এই সেন্টেন্সটা কিন্তু একটা এই সেন্টেন্সের মতো না। এই যে এই সেন্টেন্সটা এখানে যে শেষ হয়েছে, এই সেন্টেন্সের মতো না। এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথম সাবজেক্ট বসছে, পরে ভার্ব বসছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, পরে ভার্ব বসে, কিন্তু এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথম কিন্তু এরকম অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে। ইউ ক্যান বসবে না, বসবে ক্যান ইউ। ক্যান ইউ ইমাজিন, আপনাকে চিন্তা করতে পারেন, হাউ ব্রুটাল ইট ইজ,
এটা কত নিষ্ঠুর একটা বিষয়। এখানেও দুইটা ক্লোজ, ক্যান ইউ ইমাজিন একটা ক্লোজ, আর হাউ দিয়ে আবার আরেকটা ক্লোজ শুরু হয়েছে, হাউ ব্রুটাল ইট ইজ। এটা কত নিষ্ঠুর একটা বিষয়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে সেন্টেন্স কানেক্টার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং হোয়েন ইউ আর রাইটিং ইন আইএলস টাস্ক 1 and task 2 IELTS writing, special IELTS writing. You must know in IELTS in every and each piece of writing you must maintain a sequence. Your writing must be lively without this connecting conjunction, these sentence connectors. If you do not use sentence connectors, your writing, your expression will be dull, and there will be no sequence, there will be no flow of the information. So to maintain the flow of information, you must use on the other hand, however, though, although, but এরকম সেন্টেন্স কানেক্টরগুলো আমাদের ব্যবহার করতে হবে। পুলিশ রিপোর্টেডলি অর্থ হচ্ছে রিপোর্ট অনুসারে, অ্যাকর্ডিং টু রিপোর্ট, মানে সংবাদপত্রের যে কোনো রিপোর্ট অনুসারে পুলিশ ডিডন্ট হেসিটেট টু শুট আ পারসন। তো এখানে বলছে পুলিশকে, কল্পনা করতে পারেন পুলিশকে ঝুলিয়ে ফেলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। আবার এখানে আবার পুলিশের বিপক্ষে একটা কথা বলছে, পুলিশ রিপোর্টেডলি ডিডন্ট হ্যাসিটেট অর্থ হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব করা। কেমন, পুলিশ কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই কী করছে, টু শুট, গুলি করছে পারসন, একটা ব্যক্তিকে, ইভেন হোয়েন হি ওয়াজ ডাইং, যখন সে মারা যাচ্ছে। তা আসলে এখানে বলছে যে পুলিশ কত নিষ্ঠুরভাবে একটা মানুষকে মরছে, একটা মানুষ মারা যাচ্ছে, তখন তাকে গুলি করা হচ্ছে। কেমন, দ্য পিপল অফ দিস কান্ট্রি, এই দেশের মানুষ, ডু নট রেসপেক্ট, সম্মান করে না। এখানে বার হচ্ছে ডু নট রেসপেক্ট, প্রেজেন্ট সিম্পল টেন্স। তো আপনারা প্রথমেই দেখছেন এটাকে বলছি প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ সেন্টেন্স, মানে পজিটিভ সেন্টেন্স। আর প্রেজেন্ট সিম্পলের নেগেটিভ সেন্টেন্সগুলোরে আপনার ডু নট, ডাজন্ট দিয়ে বলতে হয়। ডু নট রেসপেক্ট, পিপল অফ দিস কান্ট্রি হচ্ছে সাবজেক্ট, ডু নট রেসপেক্ট, এই দেশের মানুষ সম্মান করে না দ্য পুলিশদেরকে। লাইক দ্যাট ইন দ্য পাস্ট, দ্যাট মানে হচ্ছে এই যে সম্মান জিনিসটা, যেভাবে আগে সম্মান করতো, হ্যাঁ, দ্যাট ইন দ্য পাস্ট, এখানে লাইক দিয়ে একটা তুলনা করছে। লাইক দ্যাট ইন দ্য পাস্ট, আগে যেমন করতো সম্মান, এখন করে না। আওয়ার টিচার্স, এবার বলতেছে আমাদের শিক্ষকদের বিষয়, আর ডিভাইডেড, প্রেজেন্ট সিম্পলের প্যাসিভ ভয়েস, আমাদের শিক্ষকরা এখন বিভিন্ন ভাগে ভাগ করা, অন পার্টি লাইন্স, কেউ না সবাই কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শের ধাবিত। কেমন, পার্টি লাইন্স, সবাই রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মতের। টিচার্স মোটিভেট স্টুডেন্টস, মোটিভেট এখানে বাপ, শিক্ষকরা ছাত্রদেরকে মোটিভেট দেয়, মানে উৎসাহ দেয়। ওয়াইল পলিটিশিয়ানস ইনসাইট, এবং রাজনীতিবিদরা, এখানে কিন্তু টিচার হচ্ছে সাবজেক্ট, মোটিভেট হচ্ছে বার্ব, স্টুডেন্টস হচ্ছে অবজেক্ট। শিক্ষকরা ছাত্রদেরকে মোটিভেট করে। ওয়াইল অন্যদিকে, ওয়াইল মানে এখানে অন্যদিকে, পলিটিশিয়ান রাজনীতিবিদরা, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এই টিচার্স থেকে এইটুকু হচ্ছে মেইন ক্লজ। আর ওয়াইল পলিটিশিয়ান ইনসাইট হচ্ছে কাউকে উত্তেজিত করা, কাউকে মাইন্ডলেসলি কোনো কাজ করার জন্য মানে পিছন থেকে ফুয়েল দেওয়া। তো ইনসাইট শব্দের অর্থটা আমরা দেখব। ইনসাইট শব্দের অর্থ হচ্ছে এনকারেজ, স্টায়ার আপ, ভায়োলেন্ট আনলফুল বিহেভিয়ার করার জন্য, মানে আমরা কি বলবো, খারাপ কাজে উৎসাহ দেওয়া, এই জিনিসটা এনকারেজ করা, স্টায়ার আপ, ভায়োলেন্ট আনলফুল বিহেভিয়ার করার জন্য, বা ছাত্রদেরকে দিয়ে অবৈধ, রাষ্ট্রবিরোধী অথবা জনবিরোধী, সমাজবিরোধী কোনো কাজ করার জন্য উৎসাহ দেওয়া, হ্যাঁ, জিনিসটাকে বলছে এখানে ইনসাইট করা। হ্যাঁ, তো ইনসাইট তো এনকারেজ, বিশেষ করে স্টায়ার আপ এবং এনকারেজ দুইটার জিনিস একই। আমরা এখানে দেখলাম শিক্ষকরা ছাত্রদেরকে মোটিভেট করে এবং রাজনীতিবিদরা ছাত্রদেরকে ব্যবহার করে, তাদের মানে তাদের যেই স্বার্থ হাসিল করে। হু উইল দে লার্ন ফ্রম, তাইলে ছাত্ররা শিক্ষকের কাছ থেকে শিখবে না পলিটিশিয়ানদের কাছ থেকে শিখবে? হু উইল দে লার্ন ফ্রম, কার কাছ থেকে তারা শিখবে? তো এখানে দে উইল না হয়ে উইল দে হয়েছে। কেমন, এখানে সাবজেক্টে কিন্তু দে, আর উইল আর লার্ন এগুলো হচ্ছে ভার্ব। উই হ্যাভ টু মেক ড্রাস্টিক চেঞ্জেস। তা আমরা বলছিলাম সেন্টেন্সের প্রথমে হেডলাইনে রেডিক্যাল চেঞ্জেস পাইছিলাম আমরা। রেডিক্যাল চেঞ্জ মানে ব্যাপক পরিবর্তন, 100% পরিবর্তন। আর এখানে ড্রাস্টিক চেঞ্জ, একই কথা, রেডিক্যাল আর ড্রাস্টিক 99.99% কাছাকাছি। তা আমরা উই হ্যাভ টু মেক, তো এখানে হ্যাভ টু কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভার্ব, মুডাল ভার্ব, মানে একটা মাস্টের মতো। কেমন,
মাস্ট হচ্ছে 100%, হ্যাভ টু হচ্ছে 95% মানে অব্লিগেশন, বাধ্যবাধকতা, জোর বোঝায়। উই হ্যাভ টু মেক ড্রাস্টিক চেঞ্জেস, আমরা ব্যাপক পরিবর্তন করতে হবে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। সেড দ্য হাইকোর্ট বেঞ্চ অফ জাস্টিস কে এম কামরুল কাদের, হাইকোর্টের একজন বিচারক কামরুল কাদের এই কথা বলছে, অ্যান্ড জাস্টিস খাইজির হায়াত লিজু, দ্য কোর্ট মানে হাইকোর্ট মেড দ্য কমেন্টস, এই কথা বলছে। অর্থাৎ এই যে এতটুকু কথা কোর্ট থেকে এই কোর্ট পর্যন্ত, এই এতটুকু কথা কিন্তু কোর্ট বলছে, এই কারণে বলছে এটাকে একটা কমেন্ট বলছে। দ্য কোর্ট মেড দ্য কমেন্ট, কোর্ট এই কথা বলছে হোয়াইল হিয়ারিং আ পিটিশন, একটা পিটিশন মানে হাইকোর্টের মামলাগুলোরে পিটিশন বলা হয়। একটা মামলার শুনানিতে কোর্ট এই কথা বলছে, কোর্ট মেড এই কমেন্ট করছে। হোয়াইল হিয়ারিং, হোয়াইলের পরে এখানে আমরা বারোর সাথে আইনজি পাইছি যেহেতু, হোয়াইলটা এখানে প্রেপোজিশন। তো এই পিটিশনটা কে করছে? ফাইল বাই দ্য সুপ্রিম কোর্ট লয়ার জে.আর. খান রবিন, জে.আর. খান রবিনের আবেদন করা পিটিশনের উত্তরে কোর্ট এই কথা বলছে। সিকিং ইটস অর্ডার অন দ্য গভর্নমেন্ট, খান রবিন আসলে এই পিটিশনটা কেন করছে, কেন ফাইল করছে, সে করার কারণটা কমা দিয়ে বলবে। সিকিং ইটস অর্ডার মানে কোর্টকে একটা শৃঙ্খলা তৈরি করতে এই আবেদনটা করছে। কিসের উপরে? অন দ্য গভর্নমেন্টের উপরে, টু অ্যাপয়েন্ট সাফিসিয়েন্ট ডক্টরস ইন প্রেজেন্স। তো এই পিটিশন করার উদ্দেশ্যই ছিল খান রবিন সাহেবের, যে সরকার যেন কি করে, অ্যাপয়েন্ট নিয়োগ দেয় সাফিসিয়েন্ট ডক্টরস, পর্যাপ্ত, সাফিসিয়েন্ট মানে হচ্ছে এনাফ, ইন প্রিজেন্স, বাংলাদেশের যে জেলখানাগুলো আছে সেখানে যেন নিশ্চয়ই ডাক্তারের সংখ্যা কম আছে, পর্যাপ্ত ডাক্তার সরকার যেন নিয়োগ দেয়, এই কারণে তিনি আসলে এই পিটিশনটা করেন। দ্য হাইকোর্ট বেঞ্চ সেড, অর্থাৎ এই মামলার শুনানিতে হাইকোর্টের যে বেঞ্চ তারা বলছে, দে মানে ডাক্তার্স আর অ্যাপারেন্টলি গেটিং লেসন্স ফ্রম অ্যান এনসিয়েন্ট পিরিয়ড। তো বলতেছে আমাদের প্রিজনে যে ডাক্তার আছে, বর্তমানে ডাক্তার আছে, এই ডাক্তাররা অ্যাপারেন্টলি মানে এর অ্যাপারেন্টলি বলার অর্থ হচ্ছে বর্তমানে তাদেরকে যেটা স্বাভাবিকভাবে দেখা যায়, গেটিং লেসন, তারা তাদের শিক্ষাটা পায় ফ্রম অ্যান অ্যানসিয়েন্ট পিরিয়ড, অর্থাৎ তারা এখনও মন্দাত্তার আমলে পরে আছে। যেই পরিবর্তন, রেডিক্যাল চেঞ্জ হচ্ছে মেডিকেল কি বলেন, ডাক্তারি বিদ্যায়, মেডিকেল স্টাডিতে, সেখানে তারা এখনও মন্দাত্তার আমলের ভাবধারায় পড়ে আছে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দে আর প্রেসক্রাইবিং অ্যান্টিবায়োটিক্স, তারা অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে দিচ্ছে। মানে তারা যখন রোগীদেরকে ওষুধ দেয় তারা অনেক বেশি অ্যান্টিবায়োটিক লিখে দেয়। কেমন? এই যে অ্যাজ এ রেজাল্ট হচ্ছে আরেকটা সেন্টেন্স কানেক্টার্স, অন দ্য আদার হ্যান্ডের মতো, এগুলো সেন্টেন্স কানেক্টার্স। দে মানে ডাক্তাররা, প্রেসক্রাইবিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারা লিখে দিচ্ছে, অ্যান্টিবায়োটিক্স লিখে দিচ্ছে। হোয়েন এভার পেশেন্টস গো টু দেম, যখনই রুগীরা তাদের কাছে যায়। তো এখানে হোয়েন এভার আগের অংশটুকু হচ্ছে মেইন ক্লজ, দে আর প্রেসক্রাইবিং অ্যান্টিবায়োটিক্স। আর হোয়েন এভার যেহেতু একটা সাবঅর্ডিনেট কনজাংশন, তো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজের সাবজেক্ট হচ্ছে পেশেন্টস, গো হচ্ছে ভার্ব। হয় না, বা পেশেন্টস করতেন, যখনই রুগীরা তাদের কাছে যায় তখনই তাদেরকে অ্যান্টিবায়োটিক লিখে দেয়। তো এই যে গ্যালি অ্যান্টিবায়োটিক লিখে দেওয়ার ধারণাটা, এটা কিন্তু একটা অ্যানশিয়েন্ট পিরিয়ড। দ্য হাইকোর্ট ডিরেক্টরটা এখানে ভার্ব, হাইকোর্ট নির্দেশনা দিয়েছে দ্য ডিজিএইচএস। তো ডিজিএইচএস অর্থ হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস, বাংলাদেশ স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় প্রতিষ্ঠান ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস। তো স্বাস্থ্য অধিদপ্তর, এরকম বাংলায়। হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের যিনি ডিরেক্টর জেনারেল তাকে নির্দেশনা দিয়েছে টু অ্যাপয়েন্ট ডক্টরস, তারা যেন ডক্টর নিয়োগ দেয়, অ্যাপয়েন্ট মানে নিয়োগ দেওয়া, নতুন ডক্টর নিয়োগ দেয়। টু 20 ভ্যাকেন্ট পোস্ট ইন জেলে 20টা খালি পোস্টে নতুন ডাক্তার যেন নিয়োগ দেয় আউট অফ 141, এবং খালি পোস্ট আছে 141টা, সবগুলো নিয়োগ দিতে বলে নাই, 20টা আপাতত নিয়োগ দিতে বলছে। উইদিন দ্য নেক্সট 1 মান্থ, আগামী 1 মাসের মধ্যে এই 20টা খালি পোস্টে ডাক্তার নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর বলছে অ্যাডভোকেট ত্রিথা সালিল পাল, এ লয়ার অফ দ্য ডিজিএইচএস, স্বাস্থ্য অধিদপ্তরের একজন আইনজীবী যার নাম হচ্ছে সালিল পাল, টোল দ্য কোর্টকে বলল দ্যাট ডক্টরস ইন প্রিজন্স, মানে জেলখানার ডাক্তারদের অবস্থা, ডু নট গেট, তারা কি বলছে, জেলখানার ডাক্তাররা ডু নট গেট প্রপার ট্রেনিং অপরচুনিটিস, তারা পর্যাপ্ত ট্রেনিং অপরচুনিটিস পায় না, এই কারণে তারা এখনও মানে আগের নিয়মের চিকিৎসা করছে। মিনহুয়াইল সেন্টেন্স কানেক্টার্স, ইতিমধ্যেই অ্যাডভোকেট শফিকুল ইসলাম
অ্যাডভোকেট শফিকুল ইসলাম কে সেটা হু দিয়ে বলবে, হু অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন। তো আমরা জানি প্রত্যেকটা প্রিজনের একজন ইন্সপেক্টর জেনারেল থাকে। তো এই শফিকুল ইসলাম সেইড, তিনি বলল, প্রিজন ডক্টরস, হাসপাতালের ডাক্তাররা যারা হাসপাতালের ডাক্তার হিসেবে নিয়োগ পায়, ফেস বাড়বে এখানে প্রবলেমস, তারা অনেক সমস্যা মোকাবেলা করে ইন প্রমোশনের ক্ষেত্রে অ্যান্ড হায়ার এডুকেশন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে।